হ্যাঁ এই বলেন। যে যে এই যে কিছুক্ষণ এক ভাই বললেন এই যে আফগানিস্তানে মানে ছবি তোলা এই বিষয়ে আর কি, মানে আমারও প্রশ্নটা একই ধরনের। আসলে নবী মুহাম্মদ তো হাদিসে বলছে, এটা আমি পড়ছিলাম এমনে, দেখছি, রেফারেন্স পাই নাই। এই যে মানে প্রাণীর ছবি তোলা হারাম, কিন্তু ওই নবী মোহাম্মদ নাকি বলছে গাছের ছবি তোলা যাবে। মানে এরকম কি কোনো হাদিসে কোনো রেফারেন্স আছে? হ্যাঁ হ্যাঁ, এটা সংশয়.com এ তো দেয়া আছে ভাই, আপনি আহ, দেখেন নাই? আচ্ছা আমি দেখাচ্ছি। মানে মানে এই জি জি। এই হাদিসগুলো তো আমরা বহুবার দেখিয়েছি, বহুবার দেখিয়েছি। আচ্ছা ঠিক আছে, আবারও দেখাচ্ছি। এই হাদিসটাও একটা মানে খুবই মজাদার হাদিস, যেটা পড়লে বোঝা যায় যে মুহাম্মদের জ্ঞান কতটুকু ছিল। আহ, জি জি জি। এটা হচ্ছে বুখারী শরীফের, আচ্ছা একটু বড় করি। এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফ, তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার হচ্ছে 2225। এখানে বলা হচ্ছে প্রাণহীন জিনিসের ছবি বেচাকেনা এবং ছবির মধ্যে যেগুলো অপছন্দনীয় ও নিষিদ্ধ তার বর্ণনা। এখানে দেখেন আহ, যেটা বলা হচ্ছে, ইবনু আব্বাসের নিকট উপস্থিত ছিলাম এ সময়। ইবনু আব্বাস বলেন, ওই লোকটা বলে, হে ইবনু আব্বাস, আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্প, আমি এসব ছবি তৈরি করি। ইবনু আব্বাস তাকে বললেন, এ বিষয়ে আল্লাহ রাসূল কে বলতে শুনেছি তা তোমাকে শোনাবো। তাকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন যতক্ষণ না তাতে প্রাণ সঞ্চার করে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত শাস্তি দিবেন আর কি। মানে কিয়ামত না, সরি, অনন্তকাল শাস্তি দিবে আর কি, কারণ কখনোই তো প্রাণ সঞ্চার করতে পারবে না। আর সে কখনো তাতে কখনো প্রাণ সঞ্চার সঞ্চার করতে পারবে না, তার মানে অনন্তকাল। এই কথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। ইবনে আব্বাস বললেন, আহ আক্ষেপ তোমার জন্য, তুমি যদি এ কাজ নাই ছাড়তে পারো তবে গাছপালা এবং যে সকল জিনিসের প্রাণ নেই তা তৈরি করতে পারো। মানে মোহাম্মদের এই চেলা, এরা জানতো না যে আর কি মোহাম্মদের থেকে এগুলো শুনছে, এবারে জানতো না যে গাছপালার প্রাণ আছে। কারণ এখানে সে বলতেছে গাছপালা এবং যে সকল জিনিসের প্রাণ নেই তা তৈরি করতে পারো। হুম। জি গাছপালার যেহেতু প্রাণ আছে, প্রাণহীন এই জিনিসটার কনসেপ্টটাই হচ্ছে, হাদিসটার কনসেপ্টটাই হচ্ছে যে প্রাণহীন জিনিসের ছবি। তার মানে মোহাম্মদ এবং মানে এই ইবনে আব্বাস, এই দুজনের একজনও জানতো না যে গাছপালার যে আসলে প্রাণ আছে। গাছপালার যে প্রাণ আছে এটা কিন্তু মানে গ্রিসের যে ধরো বিজ্ঞানীরা, কোনো গ্রিসের যে ধারণা ছিল না। জি জি জি। গ্রিসের যে দার্শনিকরা, তার কিন্তু মোহাম্মদের বাপের জন্মের 1000 বছর আগে থেকে কিন্তু জানে। যদিও গাছের যে প্রাণ আছে এটা প্রমাণ করছে জগদীশ চন্দ্র বসু, কিন্তু গাছের যে প্রাণ আছে এই জিনিসটা জানতো অনেক আগে থেকে, কিন্তু এটা প্রমাণ হয়েছে জগদীশ চন্দ্র বসুর মাধ্যমে। কিন্তু আগে থেকেই মানুষ জানতো গাছপালার যে প্রাণ আছে, কারণ গাছ বাড়ে, এক জায়গায় পুঁতে রাখলে গাছ বড় হয়, মানে বড়। এটা প্রাণবন্ত, সবুজ পাতা হয়, আবার শীতের সময় শুকায় যায়, আবার মানে গ্রীষ্মের সময় আবার সেখানে সবুজ পাতা ধরে। গাছের যে প্রাণ আছে এটা মানুষ শত শত হাজার হাজার বছর ধরেই জানে, কিন্তু এই বেটা মোহাম্মদ এবং তার চেলাচামুন্ডা এরা কিছুই জানতো না যে গাছের যে প্রাণ আছে। এখন আমরা সেই নিউজটা একটু দেখে নেই, যে আফগানিস্তানের যে যে নিউজটার কথা আমি বললাম, মজার নিউজ। আপনারা দেখেন ডয়েচে ভেলেতেই নিউজটা ছাপানো হয়েছে। এটাতে যে জিনিসটা দেখানো হচ্ছে যে টিভিতে জীবিত প্রাণীর ছবি দেখানো নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এবং এইখানে আপনারা দেখবেন, এইখানে ভিডিওটা যদি আমি অন করি, ভিডিওটা তো এখন অন করলে এটা স্ট্রাইক খাবে। আমি সাউন্ড কমিয়ে ভিডিওটা দেখাচ্ছি, একটু দাঁড়ান। দেখেন, এই যে দেখেন, এইগুলা এখন দেখায়, এই জিনিসগুলো এখন টিভিতে, মানে মানে আফগানিস্তানের যে টেলিভিশনে এই ভিডিওগুলো এখন চলতে থাকে। দেখেন, টিভি ছাড়লে এগুলা এখন ভাসে। দেখেন কি একটা অবস্থা। আহ, আচ্ছা আচ্ছা ভাই, তারা তারা কোনো টক শো প্রোগ্রাম করে না?
টক শো কিন্তু মানুষ ভাই মানুষ টক শোতে তো মানুষ থাকবে, মানুষ দেখাবে কেমনে? মানুষ তো দেখানো নিষিদ্ধ। এই যে এগুলা এগুলা তো থাকে, মানে টিভিতে এখন এইগুলা চলে, এই যে পাহাড় আর নদী আর সমুদ্র, এগুলা টিভিতে চলতে থাকে, একটার পর একটা আসতে থাকে। এই এখন আফগানিস্তানের অবস্থা, মানে বাংলাদেশের যে হুজুররা, তারাও কিন্তু আফগানিস্তানে গিয়ে এখন আর থাকতে পারবে না। এ দেখেন এখানে লেখা, এর কারণ পর্দার সব জীবের উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। মানে কি একটা অবস্থা ভাই! এবং কয়েকটা চ্যানেলে শুধুমাত্র লোগো ভাসতে থাকে, আর মানে পিছনে কথা বলতে, মানে রেডিও হয়ে গেছে। টেলিভিশন আসলে আফগানিস্তানের টেলিভিশন রেডিওতে পরিণত হচ্ছে। কি একটা অবস্থা! জি হ্যাঁ ভাই, বলেন। তারা মানে এখনো চিন্তাধারা পরিবর্তন করতে পারে নাই আর কি। হ্যাঁ, তো অবশ্য এটা ঠিক যে তারা কিন্তু একদম সহি ইসলামের পথে আছে, যেটা একদম জেনুইন ইসলাম, সেটাই তারা ফলো করতেছে। তারা কিন্তু ইসলামের বাইরে কিছু করতেছে না। বাংলাদেশের হুজুররা বরঞ্চ ইসলামের মানে লঙ্ঘন করতেছে, হারামকে হালাল বলে ফলো করতেছে। জি জি জি। আচ্ছা, আর কি কিছু বলবেন আপনি? না, ঠিক আছে, আমার ভাই এটাই জানার ছিল। ধন্যবাদ আপনাকে বোঝানোর ঠিক জন্য। আছে। আচ্ছা, আমি এটা আপনার সংশয়.com এ আমি কি লিখে সার্চ দিলে এটা পাবো? এখন ইসলাম ও যে বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব, এই লেখাটা পুরোটা পড়েন, এটার ভিতরে সব পেয়ে যাবেন। না, ওইটা ওই যে গাছের বিষয়টা, এটা উদ্ভিদ। ওইটার ভিতরে আছে। ইয়ে, জি ভাই, আরেকবার বলবেন? এইটাও, এই অংশটাও ওই লেখাটার ভিতরে আছে। এটা না, কি লিখে সার্চ দিব এটা? ওই যে ওইখানে গেলে গাছ লিখলে, মানে ওই ওয়েবসাইটটা, বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটার ভিতরে গেলে কন্ট্রোল এফ জি চাপ জি। দিলেই তো আপনি গাছ লিখলে পেয়ে যাবেন। কতগুলা আচ্ছা আছে ওই পেজের ভিতরে। আচ্ছা, আসিফ ভাই, ধন্যবাদ আপনাকে। মানে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে ভাই, আমারও ভালো লাগলো। ভালো থাকবেন, তাহলে বিদায় জানাচ্ছি। একটা কথা বলে দিচ্ছি। বলছি যে ম্যারিটাল রেপ, হ্যাঁ, এই ব্যাপারে মনে করেন যে একটা স্ত্রী, একটা স্বামী কিভাবে কখন ম্যারিটাল রেপ হয় এটা আমি একটু জানতে চাচ্ছি। যদি আপনি তার অনুমতি ছাড়া, তার ইচ্ছা ছাড়া, অনুমতি ছাড়া তাকে যদি, সে যেই হোক, তাকে যদি আপনি টাচ করেন, বা তাকে যদি আপনি মানে ইয়া করেন, যৌন সম্পর্ক করেন, তাহলে তো সেটা সর্বক্ষেত্রেই ধর্ষণ হবে। যে কেউই হোক না কেন, যদি তার অনুমতি, তার ইচ্ছা, অনুমতি এগুলা ছাড়া যদি করেন, তাহলে তো এটা ধর্ষণ হবে। মনে করুন যে আমার স্ত্রীর কোনো যৌন ইচ্ছা বা শখ কিছুই নেই, মানে তাহলে আমি তার সাথে যদি কিছু করি, সে না বলছে না, তাহলে কি ম্যারিটাল রেপ হবে? না বলছে না, সে যদি সম্মতি থাকে, তার হয়তো ভালো, তার হয়তো মানে মানে ইচ্ছাই করে না, ভালো সে লাগে। যদি কিন্তু করতে যদি সে সম্মতি জানায়, সে যদি আহ, ইয়া করে যে আপনাকে কোনো বাধা দেয় নাই বা না বলে নাই, বা সেইটাতে বিরক্তি প্রকাশ করে নাই, বা ইয়া প্রকাশ করছে না, যখন আপনি তাকে টাচ করছেন তখন সে কোনো বিরক্তি, কোনো ইয়া প্রকাশ করছে না, তখন তো তাহলে তো এটা ধর্ষণের ক্যাটাগরিতে পড়বে না। আচ্ছা, মনে করুন যে আজকে রাত্রে কিছু হলো, নরমালি হলো, আমি মানে তার কাছে অনুমতি নিয়েই কিছু, না যাই হোক, একটা আলোচনা সাপেক্ষে একটা কিছু হলো, পরের দিন যদি সে ম্যারিটাল রেপ বলে কেস করে, তাহলে কেস হবে? রেপ বলে কেস করলেই তো হয় না। কেস করলে তো তার সেটা প্রমাণ করতে হয়। যে কেস করে, হ্যাঁ, যে সেটা মামলাটা করে, এমন তো না যে সে পাট করে একজন গিয়ে একটা কেস করে দিল, সে পাট করে আপনারা ধরে নিয়ে ফাঁসিতে ঝুলাই দিল। ব্যাপারটা তো এত সোজা না ভাই। একটা রেপ কেসে হ্যাঁ কত হ্যাঁ। প্রসিডিউরের ভিতর দিয়ে যেতে হয়, কত ধরনের মেডিকেল টেস্ট হয়, কত ধরনের জেরা হয়, উকিল জেরা হয়, পুলিশ রিপোর্ট হয়, কত কিছু হয়। আপনার কি মনে হয় যে জাজ সাহেব বৈশা বৈশা আঙুল চষে যে সে আপনি একজন একটা রেপ কেস করে দিল আর সাথে সাথে দেরা তারা জেল দিয়ে দিবে? এটা তো হয় না ভাই। হ্যাঁ, মানে ওইটা আচ্ছা একটা আচ্ছা। দীর্ঘ প্রসিডিউর, সেখানে প্রমাণের ব্যাপার আছে, কিভাবে সেই জিনিসটা প্রমাণ করবে সেটার ব্যাপার আছে, জোর জবরদস্তির আলামত আছে নাকি, মারধরের আলামত আছে নাকি, ফিঙ্গারপ্রিন্ট আছে নাকি, মানে মেডিকেল টেস্টে কি পাওয়া গেছে, সেখানে কোনো ওই ওই অঙ্গের ভিতরে কোনো ধরনের ড্যামেজ আছে হয়েছে কিনা, অনেক কিছু অ্যানালাইসিস করার পরে সেই রকমের একটা সিদ্ধান্তে আসা হবে যে সেই জিনিসটা ঘটেছে কিনা। সাধারণত যেটা দেখা যায় যে এই ধরনের ঘটনায় জোরাজুরি হয়, মারামারি হয়, চুল ধরে টানাটানি হয়, এবং ওই জায়গাতেও ক্ষত বিক্ষত হয়, নানা ধরনের রক্তারক্তি হয়,
তো এই জিনিসগুলো যদি যখন আলামত পাওয়া যায় তখন তো সেটা তো ওই কেসের ভিতরে ঢুকবে। আচ্ছা, যাই হোক, আর আপনাকে যদি আর অসংখ্য যদি এগুলো ধন্যবাদ না দাদা। পাওয়া আপনাকে যায় কি আর যদি এগুলো না পাওয়া যায় তাহলে তো আর মামলা টিকবে না। মামলা তো আদালত পর্যন্ত গিয়ে তারপরে বলবে যে এই মামলা চলবে না। শুধু একটা দুইটা শুনানি হওয়ার পরেই দেখা যাবে মামলা খারিজ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আপনাকে সত্যি অসংখ্য, কিভাবে বলবো আমি, মানে সত্যি আমি খুব আনন্দিত আপনাকে পেয়ে। আমার জীবনটাই ভীষণ একটা পরিবর্তন হয়েছে। আমি ভীষণ বৈষ্ণব ধর্ম পালন করতাম, মানে ভীষণ মানে তপস্যা করতাম এক কথায় বললে। সব ছেড়ে দিয়েছি, এখন বুঝতে শিখেছি, যুক্তি শিখেছি। সত্যিই খুব ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আর আপনাকে ঠিক আমি আছে একটু ভাই। এইটা করে দেবো, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, আপনি আমাকে আপনার মেল করে দিন। ভালো লাগে মন কথা বলেন, খুব ভালো লাগে। আমি সারাদিন 8-10 ঘন্টা শুনি, যে কার কথা বাড়াবো না, আপনি ঠিক আছে ভাই, দিয়ে ভালো থাকেন। যুক্ত করেন। আপনার জন্য হ্যাঁ, শুভকামনা ঠিক রইলো। আছে। তাহলে বিদায় জানাচ্ছি। আমরা একটু ম্যারিটাল রেপ বিষয়ে ইসলাম কি বলে সেটা একটু দেখে নিই। দেখেন, মেরিটাল র্যাপ বলতে কি ইসলামে কিছু আছে মেরিটাল র্যাপ। এখানে দেখা যায় অনেকেই মেরিটাল র্যাপ ইসলামে আছে বলে থাকে, এবং তারা দারুল ইফতায় ফতোয়া দেয় যেখানে বলা হয়েছে মেরিটাল র্যাপের সম্বন্ধে। আর যেখানে এটা পোপ এর এটার বিচার জন্য কোর্টে যেতে বলা হয়েছে। এখানে আমি সংশয় আছি মেরিটাল র্যাপ নিয়ে। প্লিজ মেরিটাল র্যাপ ইসলামে কি বলে বিস্তার জানাবেন। আমাদের আপনার আমি যাচ্ছি, প্রশ্ন উত্তরে চলে গেছি। মেরিটাল র্যাপ যেটা, এটা বলা হয় অর্থাৎ বৈবাহিক দর্শন, এটার নাম হচ্ছে বৈবাহিক দর্শন। এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিরো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার, নারী নীতি, এইসব জায়গা থেকে আছে। বাংলাদেশ মহিলা পরিষদ, এখানে নানা রকম এনজিও আছে। তারা বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে এবং বিএনপি আমলে, বিশেষ করে আমলে তারা বহু চেষ্টা করেছে এই নারী নীতি পাস করার জন্য। সেখানে এই সমস্ত শব্দগুলো তারা আবিষ্কারগুলো, আমাদের তো এখানকার মুসলমানদের তো পরিবেশের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই তাদের। তারা সবসময় ভাই থেকে আমদানি করে শব্দ পরিভাষাগুলো। এটা কি মেরিটাল র্যাপ? মেরিট হলে র্যাপ কিছু হয়, বিয়ের মতো র্যাপ কিছু। তো অর্থাৎ তারা বলতে চাই স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীর জন্য, স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। ইসলামের কোনো পরিবেশ নেই, ইসলামের কোনো পরিবেশ নাই। এটা সম্পূর্ণ একটা পাশ্চাত্যের একটা ভুয়া পরিবেশ। এটা দিয়ে তারা স্বামী অবদ্ধ করার জন্য মেয়েদেরকে এই শব্দগুলো তারা ইয়ে করেছে। ইসলামে যেটা আছে সেটা হলো স্ত্রীকে বলা হয়েছে স্বামী যখন তার সাথে মিলিত হতে চাইবে, স্ত্রী সেটা ইয়ে করবে, স্ত্রী স্বামীকে সে সুযোগ দিবে। শব্দগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর শব্দ, এগুলো পরিভাষাগুলো খারাপ শব্দ, এগুলো এই নারীবাদীদের শব্দ, ফেমিনিস্টদের শব্দ, পাশ্চাত্যদের আমদানি করা শব্দ। দেখছেন আপনারা যে মানে একদম ওপেনলি বলতেছে যে স্বামীর এই অধিকার আছে, সে হচ্ছে গিয়ে জোরাজুরি করবে। মানে চিন্তা করতে পারেন একটা সভ্য এই এই 2024 সালে আইসা আমাদের এই সমস্ত মধ্যযুগীয় বর্বর অসভ্য কথাবার্তা শুনতে হচ্ছে যে স্বামীর নাকি এই রাইট আছে যে সে জোর করবে। আহ, মানে কল্পনাতীত ব্যাপার স্যাপার, কল্পনাতীত। ইউরোপ আমেরিকা এখন কোথায় চলে গেছে! আর এই এই অশিক্ষিত মোল্লাগুলা, এই মাদ্রাসা ছাপ চুনাহাগা হুজুরগুলা, 2 পয়সার হুজুরগুলা, এগুলা মানে 10 টাকা দিলে যেগুলারে মানে আইসা মানে কোরআন খতম দিয়া যায়, এই হুজুরগুলা এই সমস্ত বলা যাচ্ছে। মানে চিন্তা করতে পারেন এইগুলা হচ্ছে এখন বাংলাদেশের মানে মানে হর্তাকর্তা। হ্যাঁ, অসভ্য একটা দেশের অসভ্য হর্তাকর্তা এগুলা। মানে কি একটা অবস্থা, চিন্তা করেন কি বললো, মানে স্বামীর নাকি সেই অধিকার আছে। মানে একটা অদ্ভুত ব্যাপার। কিভাবে সম্ভব এগুলা বলা? একটা সুস্থ মানুষের পক্ষে এগুলা বলা কিভাবে সম্ভব আমি জানি না। সেটা হচ্ছে যে পর্নোগ্রাফি আমাদের দেশে, বাংলাদেশে পর্নোগ্রাফিক সাইট গুলো অনেকদিন ব্লক ছিল। সেগুলো হচ্ছে সরকারিভাবেই বন্ধ করে দেওয়া হয়েছিল। সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে এই যে আন্দোলনের পরে। আর সরকারিভাবে কোনো বিবৃতি দিয়েছে কিনা সেটাও আমি শুনিনি, কিন্তু সেগুলো খুলে দেওয়া হয়েছে। সেগুলো এখন ইজিলি নরমালি অ্যাক্সেসিবল। তো আর ওয়েস্টে ম্যাক্সিমাম ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতেই পর্নোগ্রাফি কিন্তু ইলিগ্যাল না। ওয়েবসাইট গুলোও অলওয়েজ ওপেন। তাদের পর্নোগ্রাফি আলাদা একটা ইন্ডাস্ট্রিও আছে, এমনকি খুবই ধনী ইন্ডাস্ট্রি। আমাদের যেমন নাটক সিনেমার ইন্ডাস্ট্রি আছে, তাদের পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি আছে। তো আমি জানতে চাইবো আপনার ফিলোসফি, যে আপনি পর্নোগ্রাফিকে, এই ইন্ডাস্ট্রিটা, এই বিষয়টাকে আপনি কেমন চোখে দেখেন? এটা কি ভালো নাকি খারাপ, নাকি নির্দিষ্ট কিছু মানুষের জন্য ভালো, নির্দিষ্ট কিছু মানুষের জন্য খারাপ? বা ওয়েস্ট কেন এটাকে লিগ্যালি ওপেন করে রেখেছে? এটা আদৌ এর কোনো পজিটিভ আচ্ছা, সাইড অনেক আছে কিনা? অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনার প্রশ্ন, অনেক লম্বা। এত লম্বা হয়ে গেলে তো ভাই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। আচ্ছা, যে যে কয়টা বললাম পয়েন্ট, সেগুলো নিয়ে একটু কথা বলি তাহলে।
পর্নোগ্রাফিতে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি অ্যাক্টিং করে, তারা যদি স্বেচ্ছায় অ্যাক্টিং করে, তাহলে আপনার প্রবলেম কোথায় ভাই? না, অবশ্যই আমার প্রবলেম নেই যদি কেউ সেই নিজের ইচ্ছায় এটা করতে যায়। নিজের ইচ্ছা আমি সেই অ্যাকচুয়ালি যারা এটা করছে তাদের কথা বলছি না, একটু অডিয়েন্স আস্তে দের আস্তে কথা আস্তে বলছি। আস্তে 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 আগে ওইটা আমাদের মানে করতে হবে যে যারা অভিনয় করছে তারা তো কারো কোনো ক্ষতি করতেছে না, তারা তো কোনো হুম, দুর্নীতি করতেছে না, কারো বাসায় গিয়ে হামলা করতেছে না, জাস্ট একটা রুমের ভিতরে দুইজন মানে আনন্দ করতেছে এবং একটু চিৎকার চেঁচামেচি করতেছে, এটা ভিডিও করতেছে। এইটাতে তো তারা কারো ক্ষতি তো করতেছে না, তাই না? না না, অবশ্যই না। ক্ষতি হবে তখন যদি এরকম দেখানো হয় যে একটা মেয়েকে জোর করে ধরে আনা হয়েছে এবং বা তাকে এমন ভাবে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে যে সে এটা করতে বাধ্য হয়েছে, তখন সেটা একজনের ক্ষতি বা একজনের অধিকার লঙ্ঘন করা হইলো। সেইটাকে আমরা সাপোর্ট করতে পারি না, কারণ এখানে একজনের উপরে কর্তৃত্ব আরোপ করা হয়েছে, একজনের উপর মানে কন্ট্রোল করা হয়েছে একজনকে, যেটা সে নিজে কনসেন্ট দেয় নাই, সেটা তার কাছ থেকে আদায় করা হয়েছে, তাকে সেইটা করতে বাধ্য করা হয়েছে। এইটা হবে খারাপ, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে নিজ ইচ্ছায় সেই কাজটা করতেছে, তারা তো কারো কোনো ক্ষতি করতেছে না, তাহলে তাদের তো এখানে কোনো ধরনের কোনো নেই, কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আপনি যদি কোনো সমস্যা পান তাহলে আপনি আমাকে বললেন। তবে এক ধরনের পর্নোগ্রাফি আছে, যে পর্নোগ্রাফিতে এমন ভাবে দেখানো হয় যে একজন নারীকে একটা বস্তু হিসেবে দেখানো হয়, যে জিনিসটা মনে করেন একটা আহ, শিশুর জন্য বা একটা কম বয়সী ছেলের জন্য সেই জিনিসটা তার কাছে একটা ভুল মেসেজ যায়। সেই মেসেজটা হচ্ছে, যেমন ধরেন একটা নারীকে যদি এমন ভাবে উপস্থাপন করা হয় যে সে সারাক্ষণ খাই 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 করতেছে, মানে দেখা গেল যে বাসায় পিৎজা ডেলিভারি বয় আসছে, তার সাথেও সে করতেছে, দেখা যাচ্ছে পানির কল ঠিক করতে আসে, তার সাথেও করতেছে, পাশের বাসার কুদ্দুস তার সাথেও করতেছে, ওই বাসার মানে করিম সাহেব তার সাথেও করতেছে, দারোয়ানের সাথে করতেছে, মালির সাথে করতেছে। এই যে এইভাবে যদি দেখায়, তাহলে এই ধরনের দৃষ্টিভঙ্গি, একটা নারী সম্পর্কে এই ধরনের দৃষ্টিভঙ্গি মানুষের মানসিকতা এমন ভাবে তৈরি করে যে নারী মাত্রই একটা ভোগ্য বস্তু, তাকে সে সারাক্ষণ খাই 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 করতে থাকে। এখন এই ধরনের অবাস্তব যদি মানে পর্নোগ্রাফি হয়, এই ধরনের অবাস্তব কথাবার্তা যদি ওইটার ভিতরে থাকে, এরকম অবাস্তব স্টোরি যদি এটার ভিতরে থাকে, সেইটা ক্ষতিকর হবে, কারণ সেটা হচ্ছে একজন মানুষের সম্পর্কে ভুল মেসেজ বা ভুল ধারণা অন্য মানুষকে দিচ্ছে। এই ধরনের সিনেমা দেখে একটা বাচ্চা বা একটা কম বয়সী ছেলে ভাবতে পারে যে তার পাশের বাসায় যে একটা ভাবি আছে, সেও মনে হয় এরকম, সে গিয়ে বলতে পারে, ভাবি আমি আসছি, হ্যাঁ আমার সাথে করো, হ্যাঁ। এখন ভাবি তো হয়তো এবং সে এমনও হইতে পারে সেই ছেলে ৩-৪টা বন্ধু বান্ধব নিয়ে ভাবির সাথে দেখা করতে গেছে, ভাবি আমি তো এই মুভি সিনেমাতে দেখছি সব ভাবিরাই এরকম করে, তুমি করো না কেন, তুমি করবা না কেন? এই ধরনের উদ্ভট ফ্যান্টাসি যদি মানে যেগুলাতে ফ্যান্টাসাইজ করা হয়, অতিরিক্ত রগে করা হয়, সেই ধরনের সিনেমাগুলা ক্ষতিকর। সেই ধরনের সিনেমাগুলা নারীর প্রতি বাজে দৃষ্টিভঙ্গি তৈরি করে। এমনকি এটা যদি পুরুষের ক্ষেত্রে হয়, পুরুষের ক্ষেত্রেও বাজে দৃষ্টিভঙ্গি তৈরি করে। পুরুষ যদি দেখা যায় যে একটা পুরুষ যারে সামনে পাইতেছে তার সাথে শুরু করে দিছে, যারে পাইতেছে মানে বাসায় মেহমান আসতেছে তাদের সাথে করতেছে, কাজের মহিলার সাথে করতেছে, অমুকের সাথে করতেছে, তমুকের সাথে, সবার সাথে লাগাতার করে যাচ্ছে। এই ধরনের পুরুষদের সম্পর্কে এই ধরনের ধারণা পুরুষদের সম্পর্কে ভুল মেসেজ সমাজের মানুষের কাছে দেয়, যারা একটু কম বয়সী তাদের কাছে ভুল ধারণা তৈরি করে। এই ধরনের জিনিস করাটা থেকে বিরত থাকতে হবে। এই ধরনের জিনিস যদি কেউ করে, তখন সেইখানে একটা রেস্ট্রিকশন আরোপ করা যায় যে এই ধরনের উদ্ভট গল্প, এই ধরনের অবাস্তব গল্প যেটা মানুষের সম্পর্কে ভুল ধারণা তৈরি করে মানুষ সম্পর্কে, এই জিনিসগুলাকে আমরা বন্ধ করতে পারি এই যুক্তিটা দিয়ে। কিন্তু সেখানে যদি একটা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি স্বেচ্ছায় মানে পরস্পর করা শুরু করে, সেখানে আমি তো কোনো সমস্যা দেখি না, তাদের পক্ষ থেকে তো অন্তত কোনো সমস্যা নাই। এখন যারা দেখতেছে, দেখার সময় দেখতে হবে যে তারা যে রেটিংটা আছে সেই রেটিংটা ঠিকভাবে ফলো করতেছে কিনা।
এই যে প্রত্যেকটা সিনেমার একটা রেটিং থাকে, এটা শুধুমাত্র যে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে থাকে তা না, সমস্ত সিনেমাতে একটা রেটিং থাকে। পিজি, তারপর PG-13, তারপরে যে মানে 18, 16, 12, এরকম একটা রেটিং থাকে। পৃথিবীর সমস্ত দেশে এই রেটিংটা ফলো করা হয়। উন্নত সভ্য দেশগুলাতে একটা কোন বয়সের বাচ্চাদের উপযোগী কোন সিনেমা সেটা নির্ধারণ করে রাখা হয়, এবং তারা শুধুমাত্র সেই সিনেমাটাই দেখতে পারে। এর ছাড়া অন্য কোনো সিনেমা তারা দেখতে পারে না। আমারও একটা ছেলে আছে, আমার ছেলে কখনো এমন কিছু দেখতে পারবে না যেটা আমি অফ করে রাখছি। এখানে প্যারেন্টাল কন্ট্রোল আছে, প্যারেন্টস কন্ট্রোল করতে পারে যে সে কি দেখতে পারবে, এই বয়সে সে কি দেখতে পারবে, এই বয়সে সে কি দেখতে পারবে না। তবে 18 হয়ে যাওয়ার পরে তার উপরে সেই রেস্ট্রিকশনটা উঠে যায়, সে তখন তার ইচ্ছা মতো জিনিসপত্র দেখতে পারে। আমরা যখন ছোটবেলা, এবং এখানে একই সাথে যে জিনিসটা আছে যে স্কুলে যৌন শিক্ষা চালু আছে, তাদের স্কুলে তাদের টিচাররা রেগুলার তাদেরকে খুব সুন্দরভাবে বুঝায়, সুন্দরভাবে জানায় যে কিভাবে এই কাজগুলো করতে হবে, নিজের বডিকে ঠিক রাখতে হবে, নিজের বডির কোন পার্ট দিয়ে কি করতে হয়, কি করা যায়, সেগুলা সেখানে শেখানো হয়, এবং এই জিনিসগুলা নিরাপদে কিভাবে করতে হয় সেই সবকিছুই তারা স্কুল থেকে সেই শিক্ষাটা লাভ করে। এই কারণে এই সমস্ত দেশে, সভ্য দেশে, এগুলো নিয়ে তেমন কোনো বড় সমস্যা হয় না। কিছু কিছু সমস্যা হয়, কিন্তু সেগুলো ট্যাকেল করা যায়। কিন্তু বাংলাদেশে আমরা যখন বড় হয়েছি তখন আমাদের কোনো যৌন শিক্ষা ছিল না। আমাদেরকে কেউ কখনো বলে নাই যে তোমরা এই যে এইটা মানে এইটা, এই জিনিসটা মানে এইটা। হ্যাঁ, এইগুলা আমরা এলাকার দোস্ত বন্ধু বড় ভাই এদের কাছ থেকে জেনে জেনে শিখছি। হ্যাঁ, এখন এই যে এলাকার বড় ভাইদের কাছ থেকে যে জানা বা শোনা, এই যে জানাগুলা, এইগুলা বেশিরভাগ সময় দেখা যায় ভুল তথ্য আমরা জানি। এই সমস্ত এলাকার চ্যাংরা বড় পোলাপান, বড় ভাই, মানে যেটা যেটা মানে সবচেয়ে বড় বদমাইশ, বড় পোংটা, এইগুলার থেকে যখন আমরা জানতে চাই, আমি যখন ছোট ছিলাম তখন আমি তো এগুলো বুঝতাম না। তখন এলাকার যে বড় ভাইরা আমাদেরকে এগুলো বুঝাইতো, এই এইটা এইটা এমনি এমনি করতে হয়। হ্যাঁ, তখন এদের কাছ থেকে আমরা ভুল জিনিসপত্র জানছি, এবং তাদের কাছ থেকে যে জিনিসগুলো জানছি সেগুলোকে তখন আমরা সত্য মনে করতাম। এবং পরবর্তী সময়ে বাংলাদেশের একটা ছেলে যে এই জিনিসটা করে, যেহেতু তাদের আগ্রহ আছে এই বিষয়ে, তারা জানতে চায়, তাদের যখন বয়ঃসন্ধিতে পৌঁছে তখন স্বাভাবিক আগ্রহ তৈরি হয় তাদের ভিতরে, তখন তারা জানতে চায়, কিন্তু তখন তাদের জানার কোনো সোর্স নাই। তখন তারা যেটা করে সেটা হচ্ছে ওই যে নীলক্ষেত থেকে চটি কেনা শুরু করে, চটি কিনে চটি পড়া শুরু করে। এই চটি পড়তে গিয়ে সেখানে আরো বিভৎস ভয়ঙ্কর সব উল্টাপাল্টা জিনিসপত্র সব লেখা, যেগুলা আমি একটু আগে যেটা বললাম যে ফ্যান্টাসাইজ করা হয়, যে ফুপা, খালা, মামা, চাচি ইত্যাদি ইত্যাদি সব আশা থেকে সে করে বেড়াচ্ছে। এই রকমের একটা উদ্ভট কথাবার্তা এখানে ওই সমস্ত বইতে থাকে। এইগুলা থেকে যখন মানুষ এই যৌন শিক্ষাটা লাভ করার চেষ্টা করে, তখন তা আরো বড় বিপদ ঘটে। যৌন শিক্ষা তো সে লাভ করতেই পারে না, বরঞ্চ তার অশিক্ষা কুশিক্ষা বেড়ে যায়। এখন এই সমস্ত জিনিসের কারণে মানুষ নানা ধরনের উদ্ভট কাজকর্ম করে, নানা ধরনের প্রবলেম ক্রিয়েট করে। এই জিনিসগুলোর প্রধানতম কারণ মোটেও পর্নোগ্রাফি না, এইগুলোর প্রধানতম কারণ হচ্ছে যৌন শিক্ষার অভাব। যদি আমাদের দেশে স্কুল থেকে, মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে নিজেদের বডি কোনটা কি, এবং কোন জায়গায় হাত দেয়া যাবে, কোন জায়গায় হাত দেয়া যাবে না, কোন জায়গায় কে টাচ করতে পারবে, কে টাচ করতে পারবে না, কোনটাকে গুড টাচ বলে, কোনটাকে ব্যাড টাচ বলে, কে, আমার মাদ্রাসার হুজুর যদি রাতের বেলা আমারে মানে রুমে ডাইকা সরিষার তেল মালিশ করতে বলে, তাহলে সে করবে কি করবে না, মাদ্রাসার হুজুরে যদি তার প্যান্ট খুলতে বলে তাহলে সে খুলবে কি খুলবে না, কোন জিনিসটা ধরা যাবে, কোন জিনিসটা ধরা যাবে না, এই জিনিসগুলো যদি স্কুল থেকে তাকে শিখায় দেওয়া যাইতো তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যেত। তখন তাদেরকে ওই পর্নোগ্রাফিতে কি আছে, চটিতে কি আছে, আর এলাকার পোংটা বড় ভাই সে কি বুঝাইছে, এগুলোর উপর নির্ভর করতে হইতো না। তারা সুশিক্ষাটা লাভ করতে পারতো, যে এই বিষয়ে যে সুশিক্ষাটা, সেই শিক্ষাটা লাভ করতে পারতো। আমি মনে করি পর্নোগ্রাফি কোনো সমস্যা না। পর্নোগ্রাফি মানুষ যদি চায় তাহলে সে দেখতে পারে, যেটা হচ্ছে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে যেই কমার্শিয়াল যে পর্নোগ্রাফি আছে সেগুলো মানুষ দেখতেই পারে, সেটাতে কোনো সমস্যা নেই। এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা আবার ভালো, যদি সে একজন একা মানুষ থাকে, একা মানুষ হয়ে থাকে, তাহলে তার জন্য তো এটা দরকার। এটা মানে মাঝে মাঝে সে দেখে সেই জিনিসটা, মানে সেই আনন্দটা উপভোগ করতে পারে। কিন্তু যদি এরকম হয় যে
তাহলে এই যে কিন্তু যদি এরকম হয় যে সে এটার প্রতি এডিক্টেড হয়ে পড়ছে, মারাত্মকভাবে এডিক্টেড হয়ে পড়ছে, তখন এটা সমস্যা তৈরি করতে পারে। এখন এই এডিকশন থেকে তাকে কিভাবে বের করা যায়, এডিকশন থেকে তাকে কিভাবে মুক্ত করা যায়, সেটার জন্য যৌন শিক্ষার দরকার। স্কুল থেকে যে যৌন শিক্ষাটা দেয়া উচিত। তার তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে অতিরিক্ত সমস্ত কিছুই খারাপ, একই সাথে পর্নোগ্রাফিও অতিরিক্ত খারাপ, কিন্তু সে যদি একটা এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সেটা তার কারোর জন্যই খারাপ না। তবে এইজ ডেটিংটা যেটা আছে সেইটা দেখে তখন তার সেই জিনিসটা দেখতে হবে, যেই এইজের জন্য যেটা উপযুক্ত সেটাই দেখতে হবে তাকে, এবং স্কুল থেকে অবশ্যই যৌন শিক্ষা চালু করতে হবে, যেটা চালু করলে এই সমস্যাগুলো থেকে অনেকাংশেই মানুষ মুক্ত হতে পারে। জিওর্জিয়ান সেলর, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আরো একটা বিষয় আছে, অনেকটা রিলেটেড, যে বিষয়ে কথা বললেন সেটার মতোই, মানে সেটার সাথে রিলেটেড। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, তখন আমার কিছু মেয়ে ক্লাসমেট ছিল যারা পুরো 4 বছর অনার্স পড়া অবস্থায় তাদের চেহারা কখনো দেখায়নি, কাউকেই না, ক্লাসমেটদেরকেও না, ইউনিভার্সিটিতে কোথাও না, এমনকি টিচারদেরকেও না। কখনো কখনো যে প্রেজেন্টেশন থাকে, যেটা ক্লাসের একটা কাজ, সেই প্রেজেন্টেশনে টিচারদের সাথেও তাদের একটা কনফ্লিক্ট হতো যে তারা কেন তাদের চেহারা দেখাবে না। স্যাররা অনেক সময় বলতো যে চেহারা দেখানো তো যায়, কিন্তু তারা কখনো চেহারা দেখাতো না। আমি খুব ক্লোজলি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আমি জানতে চাই যে তোরা চেহারা কেন দেখাস না। তো একজন বলেছিল, এখন সে কতটা জেনে বলেছে বা কতটা না জেনে বলেছে, সে জাস্ট তার কথাটা বলেছে, তবে আমার কাছে কথাটা লজিক্যাল মনে হয়েছে। কিভাবে লজিক্যাল মনে হয়েছে আমি সেটাও বলছি। সে আমাকে যেটা বলেছিল যে চেহারা দেখালে কি হয়, ছেলেরা, আপনি এই যে এই বিষয়ে কথা বলার সময় যে ফ্যান্টাসি শব্দটা ব্যবহার করলেন, এই ফ্যান্টাসি শব্দটা সেও ব্যবহার করেছিল। সেও বলেছিল যে ছেলেরা মাস্টারবেট করার সময় একটা ফ্যান্টাসাইজ তৈরি করে মনে মনে, কল্পনায়। আর তখন সে এই ঠিক এ যে মেয়ের প্রতি তার আমি তো আকর্ষণ এটা থাকে। বলিনি, আমি বলেছি যে উদ্ভট না, আপনি ফ্যান্টাসি। ফ্যান্টাসি শব্দটা অন্য বিষয়ে অন্য কারণে আমি ইউজ বলেছি করেছেন, সেটা উদ্ভট আমি বুঝেছি। উদ্ভট ফ্যান্টাসি। এই ফ্যান্টাসির সাথে তো ওই ফ্যান্টাসির কোনো, ফ্যান্টাসি তো না, মানুষ না, করতেই পারে। জি, জি, অবশ্যই, ফ্যান্টাসি করাটা অবশ্যই। তো খারাপ কিছু না। ফ্যান্টাসি করা খারাপ? আচ্ছা, আমি আমার প্রশ্নটা শেষ করি, কমপ্লিট করি, তারপরে ফ্যান্টাসি আলোচনায় আসি। ফ্যান্টাসি করাটা খারাপ কিছু না, ফ্যান্টাসি মানুষ করতেই পারে। কিন্তু এই উদ্ভট ফ্যান্টাসি যেগুলো আছে, যেগুলো হচ্ছে একজন মানুষকে ছোট করে, একজন মানুষকে নিচু করে, একজন মানুষ হিসেবে মানুষের যে ডিগনিটি আছে সেই ডিগনিটিটা নষ্ট করে, সেই ধরনের ফ্যান্টাসির কথা আমি বলেছি। তাহলে আমি যেটা বলতে যাচ্ছি, আপনি হয়তো আগেই সেটা বুঝে ফেলেছেন। তাহলে আমি যেটা বলতে যাচ্ছি সেটা কি আই মিন বলেন, কি লেজিটিমেট? বলতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন বলেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম আরকি, আমি তো শেষ করি নাই। তো সে বলেছিল যে ছেলেরা মাস্টারবেট করার সময় যে ফ্যান্টাসিটা কল্পনা করে, সেই সময় সে তার সে যে চেহারার প্রতি আকৃষ্ট, সেই চেহারার সাথে কোনো মেয়ের চেহারা মিলে গেলে তখন আর সেই চেহারাকে চিন্তা না করে সে সরাসরি সেই মেয়েটাকেই চিন্তা করতে শুরু করে। তো এটা আমিও কে তো বল, এটা 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 খুবই নিকৃষ্ট ধারণা। মানে আপনার সাথে যে মেয়েদের সাথে পরিচয় হয়েছে তারা ছেলেদের সম্পর্কে অত্যন্ত নিচু মন মানসিকতা পোষণ করে। তার মানে তারা আসলে বলতে চাচ্ছে যে আপনি এমনই একটা, আপনাকেই আসলে বলেছে, যেহেতু আপনাকেই সে মনে করে আপনি এতই নিকৃষ্ট চরিত্রের যে আপনি মাস্টারবেট করার সময় তাকে চিন্তা করবেন, এইটা বলে আপনাকে ছোট করেছে। এটা আপনার অত্যন্ত, আপনার জন্য অত্যন্ত অপমানজনক, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। আপনি এই কথাটা শুনে কিভাবে আবার তার কাছ থেকে তাকে একটা গালি না দিয়ে আপনি কিভাবে আসছেন সেটাই তো আমি বুঝতেছি না। আমি তো হইলে একদম সাথে সাথে একটা মানে মানে খুব খারাপ গালি দিয়ে সে আসতাম। আমাকে উদ্দেশ্য কারণ করে বলছিল না, সে এটা ছেলেদেরকে। ছেলে, আপনি ছেলে না? জি, অবশ্যই। ও, আপনি ছেলে। তাহলে ছেলেদের আমাকে আমাকে উদ্দেশ্য করে বলছিল না ছেলেদেরকে উদ্দেশ্য করে বলছিল, এই কথাটার মানে বুঝলাম না, না। মানে সে সমস্ত আপনি যেটা বলছিলেন যে আমাকে বলছিল, অ্যাকচুয়ালি আপনি ডাইরেক্ট ছেলে কিনা, সরাসরি। আপনি ছেলে কিনা? আরে ভাই, হ্যাঁ, অন্তর্ভুক্ত কথা। অবশ্যই, ছেলেদের বলতে তো তাহলে তার মধ্যে ছেলেদের আমিও যখন পড়বো। বললো তখন আপনি পড়েন না? তাহলে আপনার কোনো আত্মসম্মান বোধ নাই? আহ, ছেলেদেরকে যে বললো এভাবে, যে ছেলেরা এটা করা দেখলে, একটা চেহারা দেখলেই সে বাথরুমে গিয়া এটা করার সময় তার এই মেয়ের কথা ভাববে, আপনাকে যে ছোট করলো, আপনাকে যে অপমান করলো, এটা আপনি বুঝেন নাই?
কিন্তু সে কি একদম মিথ্যা বলেছে? অবশ্যই মানে আপনি তার মানে আপনি সেটা করেন নাকি? তার মানে আপনি যদি যখনই একটা মেয়ের চেহারা দেখেন তখনই বাথরুমে গিয়ে সেই কাজটা করার সময় সেইটা মেয়েটার কথা ভাবেন আপনি? ছি 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 ছি, মানে না, আপনি কি তো যখনই একটা কাউকে দেখি তখনই ওয়েট 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 ভাবি ওয়েট সেইটা ওয়েট না। ওয়েট 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 ওকে, ওয়েট মানে আপনি একটা মেয়ের চেহারা দেখলেই আপনি ওইটা করার সময় ওই মেয়েটার কথা ভাবেন, এটা আপনি বলতে চাচ্ছেন? কারো না কারো কথা তো ভাবি। আই হ্যাভ টু কারো না অ্যাডমিট ইট। কারো না কারো কথা ভাবতে আপনি যখন মুভি দেখতেছেন সেই মুভিতে তো তারা তো কমার্শিয়াল এই কাজের জন্য তারা পেইড, এবং তারা কোনো সমস্যা এখানে করতেছে না, তারা তো এই কাজের জন্য টাকা নিচ্ছে। এই কাজটা যখন তারা মুভিটা বানাচ্ছে সেটার জন্য তারা পয়সা নিচ্ছে, এবং পাবলিক তাদেরকে দেখবে এবং তাদের কথা ভেবে তারা মজা মজা নিবে, এটা জেনেই সে এই ইন্ডাস্ট্রিতে আসছে, অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে আসছে। আই এই এক্সট্রিমলি এগ্রি কনসেন্ট উইথ দ্যাট। দিয়েই এই কনসেন্ট নিয়েই সে এই ইন্ডাস্ট্রিতে আসছে। কিন্তু একটা রাস্তায় একটা মেয়েকে দেখছেন, সেটাকে মেয়েকে দেখে আপনি মানে কল্পনা করবেন, এটা তবে আপনার মাথায় আসতেছে কেমনে? অদ্ভুত কথাবার্তা বলতেছেন আপনি। মানে আপনি এটা ফ্যান্টাসাইজ করেন, মানে মানে আপনার পাশের বাসার একটা মেয়ে বা মানে ক্লাসের একটা মেয়ে দেখে এইভাবে মানে যত্রতত্র ফ্যান্টাসাইজ করেন আপনি? If I honestly admit, I fantasize someone even হ্যাঁ who I সামওয়ান, never হ্যাঁ see. হ্যাঁ ঠিক আছে, এটা হতে পারে। কোনো একটা বিশেষ মানুষের প্রতি মানুষের যখন অনেক আকর্ষণ থাকবে, অনেক আগ্রহ থাকবে, তখন এটা ফ্যান্টাসাইজ করতে পারে। তাকে কি আপনি বলবেন, তাকে কি তার সাথে আপনি প্রেমের সম্পর্ক করতে পারেন, তার সাথে তাকে ভালোবাসতে পারেন, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু যত্রতত্র যেখানে সেখানে মানে মেয়ে দেখলে আপনার এটা আসবে নাকি? এটা কি সম্ভব নাকি? এটা তো, এইটা যদি আপনার হয় তাহলে তো আপনি ভাদ্র মাসের পাগলা করতে হয়ে গেছেন ভাই। অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা যে আপনি করতাম কি আর আমাদের কথা চলে গেছে কোন দিকে? এটা হচ্ছে খুবই উদ্ভট সমস্ত কথাবার্তা। যে মেয়ে আপনাকে এই সমস্ত কথা বলেছে সে আপনাকে তো ছোট করছেই, আমাকেও ছোট করছে এবং সমস্ত ছেলেদেরকে ছোট করছে, যে তার কি আমার চেহারা রে ভাই, তোমার কি এমন চেহারা, তোমার দেখা আমার ইয়া করতে হবে এত, আবার মানে কোথাকার কোন সুনাহাগা মুমিনা, সে ভাবতেছে তার চেহারা, তার কি এমন ক্ষমারে ভাই ঐশ্বরিয়া রায়, তার ক্ষমা দেখে আমি, মনিকা বেলুচি সে, তার ক্ষমা দেখে আমি ইয়া করব। ওরে মা রে ভাই, ভাই 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 রে ভাই রে ভাই রে ভাই রে ভাই, হ্যাঁ। এই সুনাহাগা মুমিনারে দেখা আমার তো মানে বমি আসবে, বমিও আসতে পারে, তাই না? আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দুইজন মানুষ যদি চেহারাই না দেখে তাহলে তার পরিচয় কি? তার তো কোনো আসলে পরিচয় নেই। মানুষের চেহারা হচ্ছে তার পরিচয়। সে যদি নিজের পরিচয়টাই, এইটার কারণে যদি সে নিজের পরিচয়টাই লুকায় ফেলে, তার তো কোনো পরিচয় থাকলো না, তার তো কোনো আত্মসম্মানও সেখানে তৈরি হবে না, সে কোনো একজন আত্মমর্যাদাশীল মানুষ হিসেবেও কখনো দাঁড়াতে পারবে না। আর যদি আপনি এরকম না দেখেন, কোনো ধরেন আপনি একটা বয়েজ স্কুলে পড়ছেন, বয়েজ কলেজে পড়ছেন, সারা জীবন কোনো মেয়ের চেহারাও দেখেন নাই, আপনার মেয়েদের সাথে খেলেনও নাই, মেয়েদের সাথে কথাও বলেন নাই। আমি দেখছি এই ধরনের ছেলেরা, যেগুলো হচ্ছে মাদ্রাসা ছাপ, মানে ছেলে মাদ্রাসায় পইরা 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 বড় হয়েছে, এগুলা মেয়েদের একটু চুল দেখলেও তাদের প্যান্ট পন ভিজা যায়। এই ঘটনা আমার নিজের সাথে ঘটছে। আমি একটা বাসে উঠছিলাম, আমি দেখছি যে একটা মাদ্রাসার ছাত্র আমার পাশে বসছে, পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল, তখন ওই মাদ্রাসার ছাত্রটা সাদা পাঞ্জাবি পায়জামা পরা, একটু ছাগলা দাঁড়িয়ে আছে, সে আমার পাশে বসে আছে, সেই ছেলেটার গা ঘেঁষে মেয়েটা একটু গেছে। এই যে গা ঘেঁষে একটু গেছে, এই ঘষাতে তার হয়ে গেল। আমি দেখলাম যে সে এরম মানে মুখ দিয়ে শব্দ করতে, শব্দটা আমি করব না, কারণ তাহলে মানে স্ট্রাইক খেয়ে যাবো আমি, কিন্তু আমি দেখলাম যে তার সাদা পায়জামা ভিজে গেল। আমি তখন তাকে বললাম যে, এই ভাই আপনি তো মানে কি আপনার কি সমস্যা, আপনার কি ডায়াবেটিস নাকি, আপনি কি পেশাব করে দিচ্ছেন? এবং আমি তখন একটা গন্ধ পাই, তীব্র গন্ধ পাইলাম। আমি বুঝলাম যে এই পলাই, এই মানে এই পাশ দিয়ে ঘেঁষে গেছে, যে এইটুক ঘেঁষা যাওয়ার কারণে তার হয়ে গেছে। এখন এইটুক ঘেঁষা যাওয়ার কারণে যার এই কাজ হয়ে যায়, এই পোলা বৈবাহিক জীবনে করবেটা কি? বৈবাহিক জীবনে মানে করবেটা কি, এটা তো আমি বুঝি না। সে তো দেখলেই তো তার সব কিছু হয়ে যাবে, তখন তো মানে যখন মাঠে খেলতে নামতে হবে সে তো খেলতে পারবে না,
সে তো হচ্ছে প্রথম 3 সেকেন্ডে তার কাম শেষ, সে গোল টোল খায় বসে আছে, সে খেলবে কখন? মানে ফুটবল তো একটা খেলার জিনিস, তাই না? মানে আপনি এই পারে গোল দিবেন, ওই পারে গোল দিবেন, অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করে মানে খেলবেন, তারপরে গিয়ে গোল দিবেন। আপনি তো সেটা পারবেন না ভাই। আপনার তো সেই পরিস্থিতিতে যাওয়ার আগে আপনার মানে কাম কাজ সারা হয়ে যাবে। তো জর্জিয়ান সেলর ভাই, আপনার যদি এই যে মানে কারোর সাথে দেখা সাক্ষাৎই কখনো না হয়, তাহলে আপনার মেন্টালিটি হবে এরকম যে আপনি হয়তো একটু চুল দেখছেন, একটু আঙ্গুল দেখছেন, একটু মানে হয়তো শাড়িটা একটু এদিক সরছে, আপনার হয়ে গেছে। আপনার তো মানে আপনার পুরো জীবনটাই তো একটা বিকৃত জীবন হয়ে যাবে। মানে এবং তারপরে আরো যেই ঘটনা ঘটতে পারে, তখন দেখা যাবে যে কোনো মেয়ের সংস্পর্শ আপনি না পেয়ে দেখা যেতে পারে আপনি তখন মাদ্রাসার যে আপনি যদি মাদ্রাসায় পড়ালেখা করে থাকেন, তখন দেখা যাবে ছোট ছোট বাচ্চাদেরকে রুমে ডাকাডাকি শুরু করছেন যে আয় আমার তেল দিয়া যা, সরিষার তেল দিয়া যা। এই ধরনের নানা বিকৃত জিনিস তখন আপনার ভেতর থাকে। আপনার যদি একটা সুস্থ জীবন না থাকে, সুস্থ একটা সম্পর্ক না থাকে, পারস্পরিক সম্মানের এবং পারস্পরিক মানে বন্ধুত্বের যদি একটা সম্পর্ক না থাকে মেয়েদের সাথে, তাহলে তো আপনার একটা অসুস্থ বিকৃত জীবন আপনার তৈরি হবে। এবং তখন দেখা যাবে মেয়ে শব্দটা, মেয়ের গলা শুনেই অনেকের নাকি, মেয়ের গলা শুনেই নাকি টাস করে হয়ে যায়। হ্যাঁ, And আপনি যদি সেই জীবন বাইছে নিতে চান, তাহলে তো আমার কিছু বলার নাই, কিন্তু এটা তো একটা প্যাথেটিক জীবন হবে। ফারাজ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য। ফারাজ ভাই, আপনাকে আমার শুরুতে একটা প্রশ্ন, এই যে মানে যারা জীবনে কখনো মেয়ের সংস্পর্শে আসে না, মেয়েদের সাথে কথাবার্তা নাই, খেলাধুলা নাই, মেয়েদেরকে কোনো দেখেও নাই, এদের এদের তো সাধারণভাবেই যে জিনিসটা হয় যে মেয়ের একটু টাচ লাগলেই এদের কাজ হয়ে যায়। এরকম কি আপনি কখনো দেখছেন ফারাজ ভাই? তো এইগুলো তো ভাই উদাহরণ ভরি ভরি আছে, তো নতুন না ভাই। হাজারো উদাহরণ আছে না এরকম আমাদের সোসাইটিতে, এরকম তো উদাহরণ ভরি ভরি। আমার একটা বন্ধু ছিল ফারাজ ভাই, মানে মানে ছাদের উপরে মেয়েদের যে আন্ডার গার্মেন্টস শুকা দিত, এগুলা দেখে হয়ে যেত। আমাদের কিন্তু ফেসবুকে একজন এগুলা ইয়াও আছে। বললেন না ভাই, এগুলা বললে আমার অন্য জিনিস মনে পড়ে, ওই যে উপর থেকে একটা সেটাই ব্রাক নিচে। সেটাই বলতেছিলাম যে এই যে ফেসবুকে কিন্তু একজন আছে যে হচ্ছে গিয়ে আহ পেন্টি পেন্টি শুকা কমিউনিস্ট। হ্যাঁ, সে কিন্তু মেয়েদের ব্রা পেন্টি এগুলা সংগ্রহ করে, ওগুলা দেখে তার হয়ে যায়, ওগুলা দেখি তার কাজ হয়ে যায়। মানে কি একটা অবস্থা। আবার আমি জানি যে এই যে মানে মেয়েদের, ফারাজ ভাই আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে, এখন হচ্ছে আসিফ ভাই। একটু পিছন থেকে একটু ঘস ঘস শব্দ হচ্ছে। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে অনেকে আছে আবার ওই আমি তখন মানে বয়স একটু কম ছিল, বসুন্ধরা তখন নতুন নতুন শুরু হয়েছে, বসুন্ধরাতে মেয়েদের পুতুল টানানো থাকতো ওই জায়গায়, বুঝছেন? এবং ওই যে বুকের জায়গাটা একটু উঁচু, পুতুল, হ্যাঁ, প্লাস্টিকের পুতুল, ওগুলার উপরে জামা পরায় তখন তারা ওই যে মানে জামাগুলাকে ওইটার উপরে পরায় রাখতো। ওই পুতুল দেখা আমার এক বন্ধুর মানে কাম হয়ে গেছে। হ্যাঁ, বসুন্ধরাতে ঘুরতেছিলাম, সে বেলায় বাথরুমে যাবে, আমি বলি কি হয়েছে, বলে তার কাম হয়ে গেছে। আমি বলি কাম তোর এই এত এত মানে কি দেখে তোর কাম হইলো? বলে ওই যে ওই পুতুলটা দেখে তার কাম হয়ে গেছে। তো আচ্ছা আমি আসিফ ভাই, আপনি কি পাকিস্তানের পিঙ্ক ডলফিন সম্পর্কে অবগত আছেন? একটু বলেন তো ভাই কি? পাকিস্তানের পিঙ্ক ডলফিন অ্যালিজেডলি হচ্ছে এক্সটিংশনের কাছাকাছি চলে আসছে, এবং এটার অনেকগুলো রিজনের মধ্যে একটা রিজন হচ্ছে যে তারা তারা যে দাঁড়ান একটা সেকেন্ড, এই যে يا مسلم يا عبد الله হ্যাঁ, এই আব্দুল্লাহ গুলা যে আর কি পিঙ্ক ইসের সাথে ডলফিনদের সাথে আকাম করা করা এত পরিমাণ করছে যে অলমোস্ট এখন এগুলো এক্সটিংক্ট। পাকিস্তান পিঙ্ক ডলফিন লিখে সার্চ করলে আপনি এই জিনিসগুলো পাওয়া যাবে আছে ভাই। মানে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা এগুলা মানে। এবং আমরা দেখছি, আমরা এটাও জানি যে এই যখন মানুষের এই স্বাভাবিক একটা সম্পর্ক, স্বাভাবিক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা প্রেমের সম্পর্ক, এই সম্পর্কগুলো যখন মানুষের না থাকে, তখন মানুষের ভিতরে নানা ধরনের বিকৃতি হয়। যেমন আমরা দেখি যে পাকিস্তানে যে ঘটনাটা ঘটছিল, যে দাঁড়ান একটা ভিডিও দেখাই, এই যে মানে এই ভিডিওটা একটু দেখেন তারা কি কি করে। রাহিন আব্দুল আপনি লিখেছেন, আমি না বুঝে
গরুর সাথে জেনা করে ফেলেছি। কি 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 আরেকবার বলুন কি? রায়হান আব্দুল লতিফ লিখেছেন, আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্য হোক না কেন, তো এই রকমের অবস্থা হবে তখন, তখন এত বিকৃত পর্যায়ে পৌঁছে যাবে তখন, যদি স্বাভাবিক একটা সম্পর্ক, স্বাভাবিক একটা বন্ধুত্ব, প্রথমে হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং তারাও যে আমার মতো মানুষ একই রকম। আচ্ছা আসিফ ভাই, এই গরুর সাথে বিষয়টা কি আপনার ইসে আছে নাকি, আপনার ইউটিউবে আছে নাকি আসিফ ভাই? আলাদা হ্যাঁ, আলাদা হ্যাঁ, করা আছে? আচ্ছা ইউটিউবে আছে, হ্যাঁ, দেখেন, এটা এখানে আছে, এই সংশয় মূল্য আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে। ওইখান থেকে ডাউনলোড করলে আর কি কম হবে? আমি তাহলে ইউটিউব থেকে নামাই নিব নি আসিফ ভাই। আপনাকে আমি পাঠিয়ে দিব না এটার ভিডিও, ভালো ভালো কপি, 4K কপি আমি পাঠিয়ে ও দিব। আচ্ছা আচ্ছা, ওকে থ্যাংক ইউ ফর ইওর ডেডিকেশন, থ্যাংক ইউ ভাই। আমরা থ্যাংক ইউ। হ্যাঁ ভাই, গরুর এটা একটু পাঠা দেন, গরুর এখানে আছে। জর্জিয়ান সেলর ভাই, আপনি কি একটু বলেন তো যে আপনার কি মনে হয় এই বিষয়ে? কোন বিষয়ে এক্স্যাক্টলি? এই যে একটা ছেলে মেয়ের ভিতরে যদি স্বাভাবিক সম্পর্কটা না থাকে, তাহলে যে নানা ধরনের বিকৃতির উৎপত্তি ঘটে সেখান থেকে, এই বিষয়ে। অ্যাকচুয়ালি বায়োলজিক্যালি ছেলে মেয়ে সবারই 18 বছর বা 20 বছরের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে করে নেওয়া উচিত বা রিলেশনশিপে যাওয়া উচিত, যেটা অ্যাকচুয়ালি এটা কে সবার বলছে? ক্ষেত্রে পসিবল এটা কে হয় না। বিয়ে করে নেওয়া উচিত, এটা আপনাকে কে বলছে? আই মিন বায়োলজিক্যালি বিয়ে হোক বা বিয়ে করে নেওয়া উচিত, বায়োলজির কোন বইতে লেখা আছে, বা বায়োলজির কোন না, বিজ্ঞানী বলছে? বায়োলজির বইতে লেখা ভাই না, ভাই মানে সেক্সুয়াল ডিজায়ারের। কথার মাঝখানে কথা না। ফারাজ ভাই উনি বললো না যে বায়োলজি অনুসারে 18-20 বছরের ভিতরে বিয়ে করে নেওয়া উচিত? এটা শুনেছেন না আপনি? বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এরকম হয়তো বা কোনো একটা কিছু বলছেন আর কি। কিন্তু বায়োলজির পয়েন্ট অফ ভিউ থেকে কে, কোন বায়োলজিস্ট জীবনে কখনো বলছে যে 18 থেকে 20 বছরের মধ্যে বিয়ে করে নেওয়া উচিত? এটা উনি হয়তো আসিফ ভাই মানে আর কি আপনার কথা থেকে খুব বেশি দূরে যায় নাই, সে দুইটাই বলছে আর কি, ফিজিক্যাল রিলেশনশিপ আর বিয়ে, ওটার কথা বলছে। খুব বেশি আর কি প্রবলেমেটিক না কথাটা, প্রেফারেন্সের কথা বলছে, তার প্রেফারেন্স এখন অ্যাটলিস্ট তো ভাই এই কথা তো বলে নাই যে শি 6 years old but she is 10 to me, এইগুলো তো বলে নাই। এইগুলা থেকে তো 1000 টাইম কিন্তু বেটার অ্যাটলিস্ট। কিন্তু বিয়ে করার জন্য তো সেই পরিমাণে বয়স এবং সেই পরিমাণে মন মানসিকতা তৈরি হতে হবে, অর্থনৈতিকভাবে থ্যাংক স্বাবলম্বী হতে মিস্টার হবে। অর্ণব ফর সেভিং মি। আচ্ছা ঠিক আমি আছে। আসলে অতটা ডিপলি বায়োলজি শব্দটা আচ্ছা আসিফ অতটা ভাই, আমি ডিপলি মিন আপনাকে করে বলি না। আরেকটা দেখাবো, একটা ভিডিও দেখাবো, আপনি কি এটা দেখছেন কিনা জানি না, এটা একটু দেখাবো। এই জিনিসটা একটু দেখেন আসিফ ভাই। আপনি কখনো এই ডকুমেন্টারিটা দেখছেন আসিফ ভাই? আপনার দেখার কথা, প্রেইং অন ইয়াং বয়েজ পাকিস্তানিজ হিডেন প্রেডিটরস, এই ইয়েটা দেখছেন? এটা আমি অনেক দিন আগে মনে হয় দেখছিলাম, অনেক বছর আগে। আচ্ছা, এইটা একটু দর্শকরা আপনারা এটা একটু দেখেন। এইটা কিন্তু ভালো একটা ডকুমেন্টারি। এখানে দেখবেন যে আমাদের যে মাদ্রাসায় যে জিনিসগুলো হয় সেটা হচ্ছে পাকিস্তানের খুব অহরহ একটা বিষয় আছে প্রায়, বুঝছেন? এবং তারা রাস্তাঘাটে ছেলেরা দাঁড়ায় থাকে, ইয়াং পোলাপেন দাঁড়ায় থাকে, এবং তাদেরকে অ্যাডাল্টরা নিয়ে যে হোটেলে যে দেখেন সিনেমা হলে নিয়ে যায় তাদের তো মানে এটা খুব অহরহ বিষয় পাকিস্তানের, মানে ওপেন সিক্রেট আর কি। ওপেন সিক্রেট। হ্যাঁ, আপনারা এই ডকুমেন্টারিটা দেখতে পারেন, যে প্রেইং অন ইয়াং বয়েজ পাকিস্তানি হিডেন প্রেডিটরস। আমি চাইলে আপনাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি, ইউটিউব আর ফেসবুক থেকে। এই সময় রিয়েল টাইমে আপনি ইয়েটা দেখতে পারবেন, ভিডিওটা দেখতে, মানে লিংকটা পেয়ে যাবেন। এই ভিডিওটা একটু দেখেন, অসাধারণ একটা ভিডিও। মানে ঠিক আছে, আমি পাকিস্তানে অ্যাকচুয়ালি কি হয় এই জিনিসটা খুবই হ্যাঁ আসিফ ভাই, আপনি একটু দেখেন ভাই, মানে লিটারাল কান্না চলে আসবে আপনার, বুঝছেন?
ছেলেরা ধর্ষিত হইতে হইতে বড় হয় এবং ওই সময় তারা ধর্ষণের পরে টাকা পয়সা পায়, সেই টাকা দিয়ে নেশা করে, and পরবর্তীতে তারাও ওই যে ছেলেরা ধর্ষিত হয়ে বড় হচ্ছে তারাও আহ, অন্যান্য বাচ্চাদের উপর তাদের এই যে ইচ্ছাটা চরিতার্থ করে। হ্যাঁ, পরে তো আসলে দুইটা স্কোপ থাকে, হয় ইসলামিক জঙ্গি হয়ে যাও অথবা তুমি নিজেই এই কাজ শুরু করো, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই, মেন্টালি ডিস্টার্ব হয়ে যায় না পোলাপাইন, একেবারে তো মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়। আচ্ছা, আরাস ভাই, তাহলে আপনি একটু কথা বলেন ওনার সাথে, আমি তাহলে একটু ঘুরে আসি। আরাস ভাই কি আছেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ওকে, তাহলে আমি একটু ঘুরে আসি।